সংসারটা আমার হোক কিংবা আমার মায়ের, সংসারের কাজগুলি তো একই রকম থাকে। আর মাকে তো সবসময় একা হাতেই সমস্তটা সামলাতে হয়। তবে আমি যখন এখানে আসি তখন যথাসাধ্য চেষ্টা করি মায়ের কষ্টগুলো একটু কম করার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার সকাল 7টা মতো বাজে এখন। আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। শ্বশুরবাড়িতে থাকলে ঘুম থেকে উঠতে কখনোই 7টা বাজে না, খুব জোর ওই 6:30 মতো বাজে। তবে এখন যেহেতু বাবার বাড়িতে রয়েছি আর বাবার বাড়িতে এখানে সবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে, তাই আমিও একটু দেরি করেই উঠলাম। ওই যে উঠে পরেই ব্রাশ করে নিয়েছি, মায়ের দিকে দেখছি চা বানিয়ে দিয়েছে। আমার আবার সকালবেলাতে অল্প করে মুড়ি না খেলে একদমই হয় না, সেজন্য মাকে বললাম অল্প কটা মুড়িও দিয়ে দাও। এই যে মুড়ি দিয়েছে, চানাচুর দিয়েছে, আর অল্প একটু দুধ ছিল তো ওটাই দিয়েছে। চলুন খাওয়া দাওয়াটা সেরে ফেলি। সকালবেলা অল্প কটা চা মুড়ি খেয়ে ঘর দুয়ার সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে এই যে রান্নাঘরেতে এলাম। মা এদিকে কয়েকটা পেঁয়াজ কেটে রেখেছেন, ওই পেঁয়াজগুলোরই পেঁয়াজি বানানো হবে। গুরু বাবা যেহেতু রয়েছে, গুরু বাবা ওদিকে পুজোয় বসেছেন, তো ওনার পুজো হতে হতে ততক্ষণকে এদিকে পেঁয়াজিগুলো বানিয়ে ফেলি। প্রথমেই কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ভাজতে দিয়েছি, আর এদিকে ততক্ষণকে পেঁয়াজের সাথে অল্প একটু লবণ মিক্স করে পেঁয়াজের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে ওই সমস্ত জলটাই বের করে নেব। এতে করে পেঁয়াজিগুলো খেতে একদম দোকানের মতো হবে। আমি যখন বাবার বাড়িতে পেঁয়াজি বানাতাম তখন কিন্তু পেঁয়াজের সাথে আবার বেসন দিয়ে জল মিক্স করে মাখাতাম, জানেন? এতে করে না ওগুলো সব বেসন বড়ার মতো হয়ে যেত। তবে আমি যখন শ্বশুর বাড়িতে প্রথমবার পেঁয়াজি বানিয়েছিলাম, শাশুড়ি মা বলল পেঁয়াজ থেকে এভাবে জল বের করে জলটা ফেলে দাও। তো ওটা দেখে তো প্রথমে আমি একটু অবাক হয়েছিলাম যে এরা এভাবে কেন বানাচ্ছে। তবে যখন বানিয়ে পরে পেঁয়াজিটা খেলাম তখন বুঝলাম এটাই হচ্ছে আসল প্রসেস পেঁয়াজি বানানোর। যাই হোক, এদিকে দেখুন পেঁয়াজের মধ্যে লবণ মিক্স করে পেঁয়াজ থেকে এক্সট্রা জলটা বের করে নিয়েছি। আর তারপরে ওই পেঁয়াজের মধ্যে বেসন, অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো আর অল্প জোয়ান একটু হাতে করেই গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম। জানি না কেন পেঁয়াজি হোক কিংবা কোনো চপ কিংবা পকোড়া, এর সাথে জোয়ানের স্বাদটা আমার বেশ ভালো লাগে। যদিও কালো জিরে মৌরির স্বাদটাও বেশ ভালো লাগে, তবে কালো জিরে মৌরি এই মুহূর্তে বাড়িতে ছিল না, তাই যেটা ছিল সেটাই দিয়ে দিলাম। লঙ্কাগুলো এদিকে ভাজা হয়ে গেছিলো, তো সেই লঙ্কাগুলোর থেকে একটা গোটা লঙ্কা ভালো করে মাখিয়ে নিয়েছি। আর একটু মতো কিন্তু আঝালও রেখেছি, ওটার থেকে বুনুকে 3-4টে মতো পকোড়া বানিয়ে দেবো। তেলটা তো এদিকে বেশ গরম হয়ে গেছিলো, তো এই যে বুনুর পকোড়াগুলো দিয়ে দিয়েছি। আর এরই মাঝে একটা ছোট্ট মতো পকোড়াও দিয়ে দিয়েছিলাম, এটা উনুন বুড়িকে দিয়ে দেবো। আসলে আমি একটা গোটা পকোড়া দিয়ে দিয়েছি, তারপরে আমার মনে পড়লো যে উনুন বুড়িকে তো দেওয়াই হয়নি, সেই জন্যই একটু ছোট্ট মতো দিয়ে দিয়েছি, ওটা উনুনকে দিয়ে দিলাম। এদিকে দেখুন বুনুর জন্য যে আঝাল পকোড়াগুলো ছিল ওগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে, তো ওগুলো তুলে রেখে দিয়েছি। আর তারপরে এই যে এখন আমাদের পকোড়াগুলো ভেজে নিচ্ছি। শ্বশুর বাড়িতে শুকনো লঙ্কাগুলো গরম করে করে সমস্ত জিনিস একটু ভেঙে ভেঙে দিয়ে এমন অভ্যাস হয়ে গেছে, এখন বাবার বাড়িতে এসেও গুঁড়ো লঙ্কা আর ব্যবহার করি না। ওই শুকনো লঙ্কাগুলি গরম করে একটু ভালো করে মইয়ে নিই, তারপরে জিনিসটা ব্যবহার করি। এই যে এদিকে এক ঝাঁক মতো তুলে নিয়েছি, আর এক ঝাঁক মতনই হবে, সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। চলুন পেঁয়াজিগুলো ভাজা হয়ে যাক, ততক্ষণ আপনাদেরকে একটা কমেন্টের উত্তর দিয়ে দিই। আমার ইউটিউবের একজন বন্ধু কমেন্ট করেছে যে তুমি যাকে বুনু বলছো ওটা কি তোমার নিজের বুনু? না গো, ওটা হচ্ছে আমার মামার মেয়ে। কয়েকদিন ধরেই ভাবছিলাম যে তোমার কোশ্চেনের আনসারটা দেবো, তবে আমি ভুলিয়ে যাচ্ছিলাম। যাই হোক, আজকে মনে পড়লো, আজকে বলে দিলাম। এদিকে দেখুন পেঁয়াজিগুলো সমস্তটাই ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজির কালারটা কিন্তু বেশ ভালো এসেছে, খেতেও হয়তো ভালো হয়েছে। হয়তো বললাম কারণ আমি এগুলো খেয়ে দেখিনি যে কেমন হয়েছে। আসলে সকালবেলা না বেশ অনেকগুলি মুড়ি খেয়ে নিয়েছিলাম, সেই জন্য আর একদমই খাবার খেতে ইচ্ছা করছিল না। ভেবেছিলাম একটু পরে খাবো, তবে পরে করে আমি ভুলেই গেছিলাম যে আবার আমাকে মুড়ি খেতে হবে। যাই হোক, এই ঘরেতে এলাম, এসে পরেই গুরু বাবাকে মুড়ি খাবার দিয়ে দিয়েছি। গুরু বাবার খাওয়া হয়ে যাওয়ার পরে এদিকে দেখুন বাবা রেডি হয়ে গেছে। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমার মাও কেন রেডি হয়েছে। আসলে আমার মাও যাবে গুরু বাবার সাথে। তার আগে দেখুন আমি তো প্রণাম করে নিলাম, এদিকে বুনু আবার কত সুন্দরভাবে বাবাকে প্রণাম করলো। বনু তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলে দাও তো। হ্যাঁ, কার মামা ঘর যাচ্ছ?
কি আরেকবার বলো তো, তোমার বাবার মামা কোথায় যাচ্ছ? কার সাথে যাচ্ছ? আবার নাকে চুলকাবে না। কার সাথে যাচ্ছ বলো? না, আর কার সাথে যাচ্ছে? তোমার আর কে যাচ্ছে? পিপির সাথে যাচ্ছ? পিপি, তুমি আর দাদু? আচ্ছা ঠিক আছে, যাও। টাটা করে দাও, টাটা করে দাও তো। একটা আমটি, একটা আরেকটা দাও তো পুচু। কি মিষ্টি। একে ভালো করে বসো। এই সিটগুলোই ভালো। ওমা ফোন করবে না গিয়ে পরে? বাবা আস্তে আস্তে যাবে। এ পেচি, পেচি, এ পেচি, টাটা। মা, গুরু বাবা আর বনু তো মামা বাড়ি গেল। আসলে আমাদের গ্রামের একজন মারা গেছে, তো ওনারই খোঁজ খবর আনতে গেছে। যদিও উনি প্রায় 10 থেকে 12 বছর মতো অসুস্থ ছিলেন, তারপরে আবার মানে এখন মারা গেছে। তো এটা বলতে পারেন যে উনি বেঁচে গেছেন মরে গিয়ে, কারণ প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছিল, এমনকি ওনার পরিবারের লোকেরাও প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। যাই হোক, তো সেই জন্যই আর কি খোঁজ খবর একটু আনতে গেছে। আর গুরু বাবাও গেছে, কারণ গুরু বাবার ওখানেও শিষ্যরা আছেন, তো ওনাদের সাথে দেখা করবে, তারপরে বাড়ি যাবে। তো সেই জন্যই গুরু বাবাও গেল আর মাও গেল। আর বুনু বলছে আমিও যাবো পিপির সাথে, তো ও গেল। আর আমি এদিকে ঘরেতে এসে পরে এই যে আজকে দুপুরে যে রান্না হবে সেই সবজিগুলো একটু কেটে নিয়েছি। মানে আজকে দুপুরে রান্না হবে কুমড়োর তরকারি আর একটু মাছের বাটনা হবে। মামিমা গেছে একটু কাজে, ওর ব্যাংকের কাজে না কিসের কাজে আমি বলতে পারছি না। তো গেছে, আসার সময় মাছ নিয়ে আসবে, তো ওই মাছের বাটনা হবে। আমি ততক্ষণকে সবজিটি কেটে দিয়েছি। আবার ভাইয়ের আজকে এক্সাম আছে, তো ভাই যাবে এক্সাম দিতে। ভাইয়ের আবার শরীরটা অসুস্থ, জ্বর এসেছে, সেই থেকে রোদে এখানে শুয়েছিল, ঠিক আছে, বাইরেটাতে। আর সামনে তো স্কুল হচ্ছে, আর ওখানে আজকে মনে হয় গানের প্র্যাকটিস হচ্ছে বা কিছু, কারণ পড়ালে পরে তো নিচের তলায় পড়ায়, আজকে কিন্তু সবাই ওপর তলায় রয়েছে, ঠিক আছে। তো এখানে শুয়ে রয়েছে খালি গায়ে, মানে রোদে শুয়ে রয়েছে, প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে আজকে। তো ওরা আবার জানালা থেকে দেখে দেখে বলছে যে এই দেখ দেখ ও রোদে শুয়ে রয়েছে, মানে ওইভাবে ওরা হাসাহাসি করছে আর কি। যাই হোক, ভাই স্নান করলো, একটু পরে ভাই বেরোবে। ভাইকে বললাম তুই কি খাবার দাবার খেয়ে বেরোবি? ও বলছে আমি খাবার দাবার খেয়ে বেরোবো না, 11টার সময় বেরোবে, তো ওরা হয় বাইরে খেয়ে নেবে। তাহলে ভালোই হয়েছে, আমার বেশি তাড়াহুড়ো করতে হবে না। আর তা না হলেও কুমড়ো তরকারি করতে তো খুব বেশি সময় লাগে না, নিরামিষভাবেই করবো, কারণ ওটা নিরামিষই বেশি ভালো লাগে। দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই যে এখানে কুমড়োর তরকারির জন্য কুমড়ো, আলু আর ওই টমেটোটা কেটেছি মাছের জন্য, আর পেঁয়াজটাও কেটেছি মাছের জন্য। অল্প করে পেঁয়াজই দেবো, আর আদা রসুন কিছু দেবো না। যাই হোক, চলুন আমি স্নান করতে যাই। স্নান করে এসে জব টপ সেরে এই রান্নাটি বসাবো, আর তারপরে মামিমা যখন আসবে তখন না হয় মাছের রান্নাটি করবো। চলুন, সঙ্গে থাকুন। ভেবেছিলাম আমার স্নান করতে করতেই হয়তো মামিমা চলে আসবে, তবে এদিকে দেখুন আমার স্নান করা হয়ে গেছে, এখনও পর্যন্ত মামিমা আসেনি। যাক, ভালোই হয়েছে। আমি ততক্ষণ একটু রেডি হয়ে নিই। এই যে চুল টুল দেখতে পাচ্ছেন কেমনভাবে উপর তুলে রেখেছি। আমি যখন শ্বশুর বাড়িতে থাকি তখন দিনে 3 থেকে 4 বার চুল আঁচড়াই, তবে এখানে থাকতে আমার মনে হয় দিনে একবারও চুল আঁচড়ানো হয় না। সেই জন্যই দেখুন এখন একটু সময় রয়েছে, তাই এখন মনে পড়ছে যখন চুলটা আঁচড়ে নিচ্ছি। আসলে কি জানেন তো, আমার শ্বশুর বাড়িতে তো এই ধার ওই ধার দুটো বাড়ি রয়েছে, তো বারবার এই ধার ধর করতে আর এই চুল যদি আঁচড়ানো না থাকে তখন যেন নিজেরই একটু কেমন খারাপ লাগে। সেই জন্যই বাড়ি থেকে বেরোনোর আগে চুলটা একটু আঁচড়িয়েই বেরোই। তবে এখানে তো ঘরের মধ্যেই সব কিছু, বাইরে তো খুব একটা বেরোতে হয় না, আর সে কারণেই চুলটা আঁচড়ানোর প্রতিও কোনো এনার্জি থাকে না। এদিকে আমি চুল আঁচড়াচ্ছি, ভাইও কিন্তু ওদিকে রেডি হয়ে গেছে, তাই ভাইও চুলটা আঁচড়িয়ে চলে গেল। এখন 10:30 মতো বাজে। ভাইয়ের কিন্তু 1টার থেকে এক্সাম আছে। তবে কি জানেন তো, আগের দিন মানে যেদিনে বাবা লোকনাথের পুজো ছিল সেদিনও ভাইয়ের এক্সাম পড়েছিল, তবে সেদিন ভাই একটু দেরিতে বের হওয়ায় 11টার সময় যে বাসটি থাকে ওই বাসটি চলে গেছিল। আবার 11:30টার সময় বাসটি সেদিন আসবে না বলছিল, সে কারণে সেদিন আবার বাইকে করে যেতে হয়েছিল এতটা, সেজন্যই আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে। চুলটা আঁচড়ে নেওয়ার পরে কপালে সিঁদুর ঠেকিয়ে আমি কিন্তু জবটাও সেরে ফেলেছি। এখন ওই 10:50 মতো বাজে। ভাই এখনই এই যে বেরিয়ে যাচ্ছে। এখান থেকে 5 মিনিট মতো লাগবে মার্কেট অবধি যেতে, ওখান থেকে আবার বাসে করে যাবে। এদিকে দেখুন আমি কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছি। এখন ভাজতে দিয়েছি। এমনি সব কিছু ফোড়ন দেওয়া হয়ে গেছে, তবে নুন হলুদটা এখনও দেওয়া হয়নি। একটু ভাজা ভাজা হোক, তারপরে নুন হলুদটা দিয়ে দেবো। চলুন, তরকারিটা হয়েছে।
কুমড়োর এই নিরামিষ রেসিপিটা আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি, সেজন্যই আজকে আর শেয়ার করলাম না। কুমড়োটা একটু ভেজে নেওয়ার পরে অল্প নুন হলুদ দিয়ে জল দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে গেছিলাম ওই রুমেতে একটু হাওয়াতে বসতে, কারণ এখানে প্রচণ্ড গরম করছে জানেন। আর ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ওই 7-8 মিনিটের মতো। অ্যালার্ম বাজার সাথে সাথে এই যে এ ঘরেতে চলে এসেছি, একদম ঠিক টাইমে এসেছি জানেন। আর একটু দেরি হলে কুমড়োটা একদম লাগা লাগা হয়ে যেত। কালারটি আজকে কি ভালো এসেছে দেখুন। আর মামিমা বলছিল এটা নিরামিষ কুমড়োর তরকারি, খুব ভালো হয়েছে অনু খেতে। যাই হোক, এখানেই নামিয়ে রেখে দিলাম। ঘরেতে যেটুকু সবজি ছিল মানে কুমড়োর সবজিটা, তো ওটা তো রান্না করে দিয়েছি। আর গেটটা লাগিয়ে দিয়ে তো ওটা রান্না করে দিয়েছি। তবে মামিমার আসতে মনে হয় এখন একটু লেট হবে, তো ও আসুক তারপরে না হয় বাকি রান্না করব। আর বাবা ওদিকে ফোন করেছিল, বাবা বললো যে আমার ভাতের চাল দিয়েছে, তাহলে আমিও ঘরেতে ভাত খাবো। তো আমি বললাম যে হয়তো দিয়েছে, বা না দিলেও হয়তো হয়ে যাবে, কারণ ভাইয়ের তো ভাত খেয়ে যাওয়ার কথা ছিল, ভাই ভাত খেয়ে যায়নি। তো বাবাকে বললাম তাহলে তুমি ঘরেতেই খেয়ে নেবে, কী করবে জানি না। তো আমি কুমড়ো তরকারিটা রান্না করে ওই ঘরেতেই ঢাকা দিয়ে রেখে এলাম। এখন এই ঘরে আমি কিছুক্ষণ রেস্ট করি, তারপরে মামিমা এলে পরে তখন না হয় রান্না করব। প্রচণ্ড রোদ বাইরে জানেন তো, বাইরে আমি বেরোতে পারছি না, আর সকাল থেকে মাথা ধরে রয়েছে আমার। চলুন আমি একটু ফ্যানের তলায় বসি। এরপর এখন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর এই যে 12:30 মতো বাজবে হয়তো এখন, এই সময় মামিমা এলো। আর এই যে মাছ নিয়ে এসেছে, তবে একটু বেলাতে মাছ এনেছে, তো মাছটা খুব একটা ভালো পায়নি জানেন তো। তবে ওই যে কোনো রকমে নিয়ে এসেছে, ওটা একটু ভালো করে বেছে নিচ্ছি, কারণ যতই মাছটা পরিষ্কার করে আনা হোক না কেন, ওরা কিন্তু সেভাবে খুঁটিয়ে পরিষ্কার করে না। তো সেজন্য একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমাদের বাড়িতে সবাই না এই চারাপোনা মাছটি খেতে বেশ ভালোবাসে। তো ওটাই এই যে নুন হলুদ সমস্তটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু বেশি করে নুন হলুদ দিচ্ছি, কারণ মাছের সাথে একটু নুনটা বেশি দিলেই আমার বেশি ভালো লাগে। যাই হোক, মাখিয়ে নিয়েছি, হাতটা ধুয়ে নিচ্ছি। চলুন ওদিকে আবার কড়াইয়ে তেলটা বসিয়ে দিই। কড়াইয়ের মধ্যে একটু বেশি করেই তেলটা দিয়ে দিলাম, কারণ মাছগুলো ভেজে নেব, তারপরে এই তেলেতেই আবার মাছ রান্নাটি সেরে ফেলবো। আর এই যে খুন্তি করে একটি একটি করে মাছটা দিয়ে দিচ্ছি। এভাবে মাছটা দিলে ছ্যাঁকা খাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে, সেজন্য আমি সবসময় এভাবেই মাছ দিয়ে থাকি কড়াইয়ে। মাছগুলোতে একটু বেশি দেরিতে আনা হয়েছে, সেজন্য একটু ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি, যাতে মাছটা খুব একটা খারাপ না লাগে। এই যে 4 পিস মতো ভাজা হয়ে গেছে, আর 2 পিস আছে, এটাও ভালো করে ভেজে নিই, তারপরে রান্নাটি বসিয়ে ফেলবো। মাছগুলো সমস্তটাই ভাজা হয়ে গেছে, এই যে বাটির মধ্যে তুলে রেখেছি। ওদিকে কড়াইটা দেখুন কেমন গরম হয়ে গেছে, একদম ধোঁয়া উঠছে। ওই তেলের মধ্যেই অল্প কটা 5 ফোড়ন, একটা শুকনো তেজপাতা, আর এই যে 2টো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম। এই যে লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন যখন একদম কালো মতো ভাজা হয়ে গেছে, তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। যে কোনো রান্না যদি একটু ফোড়ন দিয়ে করা হয়, সেই রান্নাটা তখনই ভালো হয় যখন ফোড়নগুলো একদম কালো মতো করে ভাজা হবে, কারণ ফোড়নগুলো একটু ভালো করে ভাজা না হলে তার থেকে একদমই স্বাদ আসে না। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পরে তার মধ্যে অল্প একটু লবণ, অল্প হলুদ গুঁড়ো, আর অল্প লঙ্কার গুঁড়ো, আর এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি। তবে ওই মুহূর্তে ভিডিওটা যে কীভাবে বন্ধ হয়ে গেছিলো আমি নিজেই বুঝতে পারিনি। যাই হোক, টমেটোগুলো দেওয়ার পরে অল্প কটা চিনিও দিয়ে দিয়েছি। আর এই মুহূর্তে দেখুন টমেটোগুলো বেশ ভালোভাবেই গলে গেছে। তো এই সময়ে জলটা দিয়ে দেবো। আমি এই বাটিটির মাপ করে 1.5 বাটি মতো জল দিলাম, কারণ এই মাছটা ঝোল হবে না, ওই একটু গা মাখা মাখা হবে। মশলার মতো জলটা দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে গেছিলো, তখন এই যে একটু মতো চেখে দেখেছিলাম, এই সময় নুন ঝাল মিষ্টি সমস্তটাই একদম ঠিকঠাক রয়েছে। তো এই সময়ই এই যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। তবে এই রান্নাটি করার সময় আমি একটা জিনিস ভুল করে ফেলেছিলাম, ওই যে ঝোলের মধ্যে নুন ঝাল মিষ্টি সমস্তটাই ঠিকঠাক করেছিলাম। যেহেতু মাছগুলো ভাজার সময় নুন দিয়ে ভেজেছি, তাই ঝোলের মধ্যে একটু কম নুন দিতে হতো। তো যেহেতু ঝোলের মধ্যেও নুনটা ঠিকঠাক দিয়েছি, সে কারণেই ঝোলের মতো মাছটা দেওয়ার সাথে সাথেই তারপর যখন আবার আমি চেখে দেখলাম, তখন দেখছি ও বাবা, এটা তো একদম নুনে পোড়া। তখন কি করব একদম মাথায় আসছিল না জানেন। যাই হোক, একটা বুদ্ধি বার করে ওই যে ওপরে যত ঝোল ছিল সমস্তটাই তুলে রেখেছিলাম, আর তারপরে মাছ রান্নাটার মধ্যে অল্প একটু সাদা জল দিয়ে মাছ রান্নাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এতে করে রান্নাটি ব্যালেন্স হয়ে গেছে নুন ঝাল সমস্তটাই। তবে ওই মাছ রান্নার কালারটি দেখুন কেমন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। আর এই যে ঝোলটি তুলে রেখেছিলাম, এই ঝোলটিতে আবার আরও একটু জল দিয়ে গরম করে নিলাম। এরপরে
ঝোলটির স্বাদও ব্যালেন্স হয়ে গেছে আর মাছ রান্নার স্বাদটাও ব্যালেন্স হয়ে গেছে। মাঝে মধ্যে আমাদের সকলেরই এরকম একটা দুটো ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে থাকে, তবে আমরা মেয়েরা সব সময় একটু আধটু বুদ্ধি খাটিয়ে ওই সমস্ত জিনিসটিকে ফেলে না দিয়ে একটু খাবার উপযুক্ত করেই ফেলি। যাই হোক, মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটি ভালো করে একবার ভিজে কাপড়ে মুছে নিয়েছিলাম, তারপরে ওই যে শুকনো কাপড়টি দিয়ে আরও একটু ভালো করে মুছে নিলাম। এতে করে আর ছোপ ছোপ দাগটা পড়ে যায় না। যে কটা বাসন হয়েছিল ওই বাসনগুলো এরপরে ভালো করে একটু মেজে নিচ্ছি আর তারপরে ধুয়ে রেখে দিচ্ছি। রান্না করা কড়াইটা বেশ অনেকটাই পুড়ে গেছিলো, তাই ওটা আমি আর মাজতে গেলাম না, ওটা মা পরে মেজে নেবেন। মার্কেট থেকে আসার সময় মামিমা আমার জন্য একটু আখের রস এনেছিল। আখের রসটা তো গরম হয়ে গেছিল, তাই ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখেছিলাম। রান্নাবান্না সেরে এই যে খেয়ে নিচ্ছি। তবে আখের রসটা না এই সময় বেশ অনেকটাই তেতো তেতো লাগছিল। যাই হোক, এই মুহূর্তে মামাও চলে এসেছে। মামারও ওদিকে স্নান টান সমস্তটাই হয়ে গেছে। খাবার দাবার নিয়ে বসে পড়েছি আমি, মামিমা আর মামা। ভাই তো এখনো পর্যন্ত আসেনি, ওর আসতে বেশ অনেকটাই দেরি হবে। আর এই যে ওই যে ঝোলটি এক্সট্রা করে রেখেছিলাম, ওই ঝোলটি দিয়ে আমরা তিনজনে খাবার দাবার খেয়ে নিচ্ছি। এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। মামিমাও ওদিকে বাড়ি চলে গেছে, মামা ডিউটি চলে গেছে, মা এখনও আসেনি, মায়ের আসতে একটু দেরি হবে। তাই ভাবলাম সন্ধ্যা যখন হয়ে গেছে সন্ধ্যাবাতিটা দিয়ে ফেলি। তো এই যে কাপড়টা চেঞ্জ করে সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। ওদিকে ঠাকুর মন্দিরে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি আর তারপরে একটা ধূপ নিয়ে এই যে সারা বাড়িতে ঘুরিয়ে দিচ্ছি। এই ধূপটি আমাদের বাড়ির এই যে গণেশ ঠাকুরটি রয়েছে এখানের একটা খাঁজে দিয়ে দেওয়া হয়। এই সন্ধ্যা প্রদীপটি ঠাকুর মন্দিরের ভেতরেই দেওয়া হয়, তবে কিছুক্ষণের জন্য এই তুলসী মঞ্চে রেখে দিলাম আর তারপরে একটা ধূপ নিয়ে সারা বাড়ি ঘুরিয়ে এসে এই যে তুলসী মঞ্চ থেকে প্রদীপটা নিয়ে আবার বাবার থানে রেখে দিচ্ছি। চলুন, প্রদীপটা রেখে দিলাম আর তারপরে প্রণামও করে নিয়েছি। এরপরে বাবার থানের ঘণ্টাটি বাজিয়ে নেব। বাবার মন্দিরে রোজই কিন্তু মিষ্টি প্রসাদ দিয়ে জল দেওয়া হয়, তবে এখন যেহেতু গুরু বাবা পুজো করছিলেন তাই এই যে মন্ডা প্রসাদও দেওয়া হচ্ছিল। ভাই ওদিকে চলে এসেছে, এই যে মন্ডা আর মিষ্টিটা ভেঙে নিচ্ছি। চলুন ভাইকে দিয়ে আসি প্রসাদটা। ভাই আজকে এক্সাম দিয়ে আসার সময় মার্কেট থেকে আমার জন্য মোমো এনেছে। তো এই যে ওই মোমোটাই এখন প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। আমার না মোমো খেতে বেশ ভালো লাগে, তবে এইবারে মোমোটি আর খাওয়া হয়নি। এবার যতবারই মার্কেট গেছি আমি দোসাটাই সম্ভবত বেশি খেয়েছি। আর এই যে মোমোটি আজকে নিয়ে এসেছে ভাই, দেখেই মনটা বেশ ভালো লাগছে। আসলে ও আমাকে মার্কেট থেকেই ফোন করেছিল, তো সেখান থেকে আমি বললাম যে হ্যাঁ তাহলে মোমোটাই নিয়ে আয়। তো এই যে নিয়ে এসেছে, আর মোমোর এই চাটনিটা দিয়ে মোমোটা খেতে আমার বেশ ভালো লাগে। আর যে দোকানটির থেকে এনেছে না, আমাদের বড়জোড়ার মধ্যে ওই দোকানটিতেই সবচেয়ে ভালো মোমো বানানো হয়। এই যে প্লেটের মধ্যে ভালো করে সাজিয়ে নিয়েছি। চলুন এরপর একটা খেয়ে দেখি তো কেমন লাগছে। অনেক দিন আগে এই দোকানটিতে মোমো খেয়েছিলাম, বেশ ভালো মোমো বানায় কিন্তু। তবে আজকে অনেক দিন পর মোমোটি খেলাম, এখনও বেশ ভালোই বানায়, তবে আগেকার মতো আর স্বাদটা পেলাম না জানেন। মোমোর সাথে এই যে চাটনিটা দেওয়া হচ্ছে, এই চাটনিটা খেতে আগে অন্যরকম লাগতো, তবে এখন যেন স্বাদটা একদম পাল্টে দিয়েছে। এমনকি এই যে স্যুপটি দেওয়া হয়েছে, এই স্যুপটার স্বাদটাও বেশ পাল্টে দিয়েছে। ভালো লাগছে, তবে আগেকার মতো সেই স্বাদটা আর লাগছে না। একটা জিনিস আমি প্রায়ই লক্ষ্য করেছি, যখনই কোনো নতুন দোকান শুরু হয় তখন সেই দোকানগুলিতে সবসময় ভালো জিনিস পাওয়া যায়, তবে যখনই সেই দোকানটিতে কাস্টমার একটু বেশি বেড়ে যায় তখন যেন খাবার দাবারের মধ্যে সেই প্রথমের মতো স্বাদ পাওয়া যায় না। তবে আপনাদেরকে যে দোসার দোকানটি দেখিয়েছিলাম, ওই দোকানটিতে কিন্তু প্রথম থেকে আজ পর্যন্ত সেই একই রকম খাবার দাবার পাওয়া যায়। যাই হোক, আমি ওদিকে মোমোটা খাচ্ছিলাম আর তখনই মা কিন্তু এলো, তাই মা আর আমি দুজনে মিলে মোমোটি খেয়ে নিলাম। আর মা দেখুন আজকে গ্রামের বাড়ি গেছিল, তো ওখান থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। এই চিংড়ি মাছগুলো কিন্তু ওখানে বেশ কম দামে পাওয়া হয়েছে, আমাদের এখানে কিন্তু বেশ অনেকটাই দাম নিয়ে নেয়। তো সেগুলি মা এখন একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছেন। তাহলে চলুন, আমার আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আপনাদের কোনো বন্ধু বান্ধব যদি এরকম ব্লগ দেখতে পছন্দ করেন তাদেরকে শেয়ারও করে দেবেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।